ওয়েলকাম এভরিবডি। চলো আমরা এই ভিডিওতে ন্যারেশন চেঞ্জ শিখি। ন্যারেশন চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস, কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে আমরা আগে শিখব ন্যারেশন কী। যদি ন্যারেশন সম্পর্কেই ভালো করে না জানি তাহলে ন্যারেশন চেঞ্জ শিখতে পারবো না। তাই দেখে নিই যে ন্যারেশন কী। হোয়াট ইজ ন্যারেশন? অ্যাকচুয়ালি ন্যারেশন কথার বাংলা অর্থ হলো উক্তি। উক্তি কি? বাংলাতে তোমরা দেখবে বাংলা ব্যাকরণে আছে বক্তার কথাকেই উক্তি বলা হয়। বক্তার কথাকেই উক্তি বলা হয়, মানে বক্তা যাই বলবে সেটাই উক্তি। আমি যা বলছি এগুলো কিন্তু উক্তি। তোমরা বাড়িতে যা কথা বলো বা কোথাও গিয়ে বা বন্ধুদের সাথে যা কিছুই বলো না কেন, সেগুলো প্রত্যেকটাই কিন্তু উক্তি। দেশের প্রধানমন্ত্রী একটা বক্তব্য রাখছেন, টিভিতে আমরা দেখছি, সেগুলো কিন্তু উক্তি। বিরাট কোহলি একটা ক্রিকেট ম্যাচের পরে তার বক্তব্য পেশ করছেন, টিভিতে আমরা দেখছি, সেটাও কিন্তু উক্তি। এইভাবে বক্তা যা কিছু বলে সেটাই কিন্তু উক্তি। এখন এখানে ডেফিনেশন দেখিনি কি বলা হয়েছে। বাংলায় কিন্তু আমরা ডেফিনেশন দেখলাম, আমি বললাম কি বললাম, বক্তার কথাকেই উক্তি বলে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। হোয়াট দ্য স্পিকার সেস ইজ কল্ড ন্যারেশন। বক্তা যা কিছু বলে, হোয়াট দ্য স্পিকার সেস, স্পিকার মানে বক্তা, বক্তা যা কিছু বলে ইজ কল্ড ন্যারেশন, তাকে বলা হয় উক্তি বা ন্যারেশন। যেরকম রাম বলে আমি হই অসুস্থ। রাম বলে আমি হই অসুস্থ, তাহলে রাম কি বলছে? রাম বলছে আমি হই অসুস্থ, এটা রাম বলছে। এখানে বক্তাকে রাম, এইটাকে বলা হয় একটা ন্যারেশন। আবার অন্য আরেক রকম ন্যারেশন হতে পারে, সেটা কীরকম? যেমন রাম যখন কথাটা বললো, আমি কথাটা শুনলাম, সেই কথাটা এসে আমি ধরা যাক অন্য কারোর সাথে বললাম, বা বাড়িতে এসে আমি বাবা মাকে বললাম, বা অন্য কারোর সাথে বললাম, তখন আমি কি বলবো রামের কথাকে? তখন নিশ্চয়ই আমি বলবো না রাম বলে আমি হয়ে অসুস্থ, তাহলে তো আমি নিজে অসুস্থ হয়ে যাব। তখন আমি কি বলবো? আমি যখন বলবো রামের কথাকে, তখন বলবো দেখো এখানে রাম বলে যে সে হয় অসুস্থ। তাহলে প্রথমত এখানে রাম বলে এটা রামের নিজস্ব কথা। রামের নিজস্ব কথা কি আমি হই অসুস্থ, এটাকে বলা হয় একটা ন্যারেশন। আবার রামের কথাকে অন্য কোনো ব্যক্তি তার নিজের ভাষায় যখন বলছে, সেটাও একটা উক্তি। এখানে বক্তা রাম, আর এখানে কিন্তু রাম বক্তা নয়, রামের কথাকে অন্য কেউ বলছে, তাই অর্থাৎ অন্য কেউ হলো এই নিচের অংশটা, নিচে যে সেন্টেন্সটা, এর বক্তা। তাহলে এর থেকে আমরা এর ক্লাসিফিকেশনে যেতে পারি, অর্থাৎ ন্যারেশন কয় প্রকার। দুরকমই দেখলাম আমরা। এই দুরকমই বা দুটো প্রকারই আছে ন্যারেশনের। একটা হলো ডিরেক্ট ন্যারেশন, আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কথার অর্থ হলো প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশন কথার অর্থ হলো পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। আমরা একটু আগে দেখলাম যে রাম বলে আমি অসুস্থ, এটা রামের কথা, প্রত্যক্ষভাবে রাম এটা বলছে, তাই এটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। আমরা ডেফিনেশনে দেখে নেব। আর রাম বলে যে সে হয় অসুস্থ, এটা রামের কথাকে অন্য কেউ বলছে, এটাকে বলা হয় পরোক্ষ উক্তি। এখন দেখে নিই সেটা। হোয়াট ইজ ডিরেক্ট ন্যারেশন? আমরা তো জানলাম যে ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। এখন হোয়াট ইজ ডিরেক্ট ন্যারেশন? এই ডিরেক্ট ন্যারেশন কি? দ্য স্পিকার্স ওন ওয়ার্ডস আর কল্ড ডিরেক্ট ন্যারেশন। বক্তার নিজস্ব কথাগুলিকে বলা হয় প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট ন্যারেশন। স্পিকার মানে বক্তা, আগেই বলেছি। দ্য স্পিকার্স ওন ওয়ার্ডস, ওন মানে নিজস্ব, নিজস্ব ওয়ার্ড মানে এখানে কথা, বক্তার নিজস্ব কথাগুলিকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। যেমন তো আমরা দেখে নিয়েছি, রাম বলে, রাম নিজেই বলছে, এটা রামের নিজস্ব কথা কি? আমি হই অসুস্থ। তাহলে
এটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট ন্যারেশন। আবার যদি বলা হয় হোয়াট ইজ ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন কি সেটাও দেখে নিই। when the speaker's words are told by someone else, the words are called indirect narration. যখন বক্তার কথাগুলো, when the speaker's words, যখন বক্তার কথাগুলো are told by someone else অর্থাৎ অন্য কেউ, যখন বক্তার কথাগুলোকে অন্য কেউ বলে বা অন্য কারো দ্বারা বলা হয়, the words are called indirect narration, সেই কথাগুলোকে বলা হয় indirect narration বা পরোক্ষ উক্তি। আমরা শিখলাম কি পরোক্ষ উক্তি। এখন এটারও উদাহরণ আমরা দেখেছি, তবু আর একবার দেখে নিই। এই যে এখানে রাম বলে যে সে হয় অসুস্থ, এটা তো রাম নিজে বলছে না, রামের কথাকে আমি বলছি বা অন্য কেউ বলছে। এখানে তাহলে বক্তাকে অন্য কোনো ব্যক্তি। আর পরোক্ষ উক্তির ডেফিনেশনে কী বলা হয়েছে, ডেফিনেশনে বলা হয়েছে এখানে যে বক্তার কথাকে যখন অন্য কেউ তার নিজের ভাষায় বলে। তো এখানে বক্তার কথা বক্তা রাম, আর রামের কথাকে এখানে অন্য কেউ তার নিজের ভাষায় বলছে। রাম বলে যে সে হয় অসুস্থ, এটা হলো পরোক্ষ উক্তি। তাহলে আমরা দুরকম উক্তি বা দুরকম ন্যারেশনের উদাহরণ দেখলাম। একটা এখানে দেখলাম রাম বলে আমি হয় অসুস্থ, এটা ডিরেক্ট ন্যারেশন, আর রাম বলে যে সে হয় অসুস্থ, এটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। এখন আমরা কি শিখতে চাই? আমরা শিখতে চাই ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। সেটাও কীরকম, যে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয় বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশন করতে হয়। আমরা প্রথমে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট শিখব, তারপরে পরবর্তীতে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট শিখব। প্রথমত আমরা শিখছি কি কীভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয়। এর জন্য বেশ কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে, আমরা সেগুলো এক এক করে দেখব। তার আগে আমরা যে একটু আগে বাংলা দুটো উদাহরণ নিয়ে আলোচনা করেছি, একটা হলো রাম বলে আমি হয় অসুস্থ, আর আরেকটা হলো রাম বলে যে সে হয় অসুস্থ। যদি এই দুটোকে আমরা একটু ইংলিশে লিখে বা ইংরেজিতে নিয়ে আলোচনা করি, দেখো কী হবে। রাম সেস আই অ্যাম ইল, রাম সেস, রাম বলে আই অ্যাম ইল, আমি অসুস্থ। দেখো রামের কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, বক্তার কথাকে সবসময় ইনভার্টেড কথার মধ্যে রাখা হয়, ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়। আরও একটু লক্ষণীয়, ইনভার্টেড কমার মধ্যে যখন কোনো সেন্টেন্স শুরু হচ্ছে তখন তার ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটারের হবে, যেমন এখানে আই হয়েছে। অন্য ক্ষেত্রেও অন্য কোনো ওয়ার্ড হলেও সেখানেও ক্যাপিটাল লেটার দিয়ে ফার্স্ট লেটারটা হবে। এখন এই যে আমরা এখানে দেখলাম রাম সেজ আই অ্যাম ইল, এটারই কিন্তু ন্যারেশন চেঞ্জ করে কি করা হয়েছে, রাম সেজ দ্যাট হি ইজ ইল। এইখানে যে কোন কোন নিয়ম ফলো করা হচ্ছে সেটা আমরা একটু পরে আসছি, কিন্তু আমরা আসলে ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে যখন আমরা নিয়ম দেখব তখন একটু সমস্যায় পড়ব যদি আমরা কয়েকটা বিষয় না জেনে নিই। আসলে আমাদের কয়েকটা বিষয় জেনে নিতে হবে, সেইগুলো কি 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 দেখে নিই যে আমরা কি কি জানবো। এখন স্পিকার, আমরা জানবো যে কোনটা স্পিকার, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা ডিরেক্ট স্পিচ, কোনটা রিপোর্টেড স্পিচ, কোনটা লিঙ্কার। কারণ নিয়ম লিখতে গেলে বারবার আমরা এই কথাগুলো পেয়ে যাব, আমাদের সামনে এই কথাগুলো বারবার চলে আসবে, তখন আমাদের কিন্তু জানতে হবে যে কোনটা স্পিকার, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা ডিরেক্ট স্পিচ, এগুলো কিন্তু আমাদেরকে তখন জানতে হবে। যদি না জানতে পারি তাহলে কিন্তু নিয়মটা বুঝতে পারবো না। তাই আমরা এইগুলোকে এখন দেখে নিই। প্রথমে আসছে স্পিকার। স্পিকার আমরা দেখে নিয়েছি, স্পিকার মানে বক্তা, যে কথা বলছে সেই হলো স্পিকার। যেমন এখানে রাম সেজ আই অ্যাম ইল, এখানে বক্তাকে, এখানে বক্তা হলো রাম। আবার এখানে রাম সেজ দ্যাট হি ইজ ইল, রাম বলে যে সে হয় অসুস্থ, এটা রাম নিজে বলছে না, রামের কথাকে অন্য কেউ একজন বলছে, এখানে কিন্তু বক্তা অন্য কেউ। কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই যে প্রথম স্পিকার, ডিরেক্ট স্পিচের যে স্পিকার, এই স্পিকারটাকে খেয়াল রাখতে হবে।
এর উপর নির্ভর করে আমাদেরকে প্রোনাউনগুলো চেঞ্জ করতে হয় বা অনেক নিয়ম ফলো করতে হয়। তো আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে স্পিকার বলতে আসলে এখানে কে কথাটা বলছে, ডিরেক্ট স্পিচের স্পিকার কে। যাই হোক, আমরা এখানে যে রাম সেজ আই এম ইল, এখানে স্পিকার হলো রাম, আর রাম সেজ দ্যাট হি ইজ ইল, এখানে স্পিকার হলো সামবডি এলস, অর্থাৎ অন্য কেউ, অন্য কোনো একজন। আমরা শিখলাম স্পিকার। এবার দেখব আমরা যে রিপোর্টিং ভার্ব কি। রিপোর্টিং ভার্ব খুব ইম্পর্ট্যান্ট, বারবার লিখতে হবে রিপোর্টিং ভার্ব। যখন আমরা নিয়ম দেখব সেখানে বারবার লেখা থাকবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। এই যে এখানে রাম সেজ আই এম ইল, এখানে বক্তা যে কথা বলছে তা কোনো একটা ভার্ব দ্বারা বোঝানো হচ্ছে। সেই ভার্বটা কি? এখানে ভার্বটা হলো সেস। এই সেসই হলো এখানে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা বোঝানো হয় যে বক্তা কিছু বলছে সেটা হলো রিপোর্টিং ভার্ব। কখনো সেস থাকতে পারে, কখনো সেড থাকতে পারে, কখনো সেড টু থাকতে পারে, কখনো বা অন্য কোনো রিকোয়েস্ট থাকতে পারে, এরকমভাবে বিভিন্ন রকম ওয়ার্ড এখানে থাকতে পারে। তো যে ওয়ার্ড দ্বারা বোঝানো হবে যে বক্তা কিছু বলছে সেই ওয়ার্ডকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখানে শেষ হলো রিপোর্টিং ভার্ব, খুব ভালো করে খেয়াল করতে হবে এটা। এরপরে আমরা জানবো যে ডিরেক্ট স্পিচ কি, কোনটা হলো ডিরেক্ট স্পিচ। এটাও বলেছি, আবার বলছি ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কিন্তু আমরা জানছি, ডিরেক্ট ন্যারেশন নয়, ডিরেক্ট স্পিচ। এটা পুরোটাকে ন্যারেশন বলা হচ্ছে। আর অ্যাকচুয়ালি স্পিচ বলতে কোনটা? বক্তার নিজস্ব কথাকেই ডিরেক্ট স্পিচ বলা হয়। বক্তা যেটুকু কথা বলছে, বক্তা কি বলছে। আমরা এখানে বলতে পারছি, এখানে আছে রাম শেষ, রাম বলে। রাম কি বলে? রাম বলে যে আই অ্যাম ইল, মানে রাম এই কথাটুকুই বলছে। এই যে কথাটুকু, এটাই হলো ডিরেক্ট স্পিচ। এটাকে আমরা ডিরেক্ট স্পিচ বলবো। বক্তার নিজস্ব যে কথাটুকু সেটুকু হলো ডিরেক্ট স্পিচ, অর্থাৎ যেটুকু ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটুকু কিন্তু ডিরেক্ট স্পিচ। আর আমি আগেই বলেছি ইনভার্টেড কমার মধ্যে যখন আমরা কিছু লিখব তখন তার ফার্স্ট লেটারটা কিন্তু সবসময় ক্যাপিটাল ওয়ার্ড হবে, ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে। এখন আমরা দেখব রিপোর্টেড স্পিচ কি, কোনটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো। এইখানে যে রাম সেজ আই অ্যাম ইল, এর মধ্যে পেয়ে গেলাম, এটা কিন্তু আই অ্যাম ইল ডিরেক্ট স্পিচ পেয়ে গেলাম। এবার রিপোর্টেড স্পিচ কি? যেটাকে রিপোর্ট করা হয়েছে, করা হয়ে গেছে, মানে রামের কথাকে যখন অন্য কেউ বলছে, রামের কথাকে যখন অন্য ভাষায় বলছে, সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। যেমন এখানে আই অ্যাম ইল থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? হি ইজ ইল। দেখো আই অ্যাম ইল যখন অন্য কেউ তার রামের কথাকে বলছে তখন সে কি বলছে? হি ইজ ইল। এই যে হি ইজ ইল, এইটুকু কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। এই পুরোটাকে কি বলা হচ্ছে? ইনডিরেক্ট ন্যারেশন। আর যে অংশটুকু, অর্থাৎ বক্তার যে নিজস্ব কথা, সেই কথাটাকে যখন চেঞ্জ করে ইনডিরেক্ট স্পিচে বলা হচ্ছে, তখন সেই কথাটিকে বলা হবে কি? রিপোর্টেড স্পিচ। যেমন এখানে আই অ্যাম ইল থেকে হয়ে গেছে হি ইজ ইল, এটা হলো রিপোর্টেড স্পিচ। এরপরে আমরা দেখব লিঙ্কার। কোনটা লিঙ্কার? কাকে লিঙ্কার বলা হয়? লিঙ্কার মানে সংযোজক পদ। সংযোজক পদ অর্থাৎ যে যোগ করে দিচ্ছে, জয়েন করে দিচ্ছে, সেটাকে বলা হয় লিঙ্কার। যেমন এই যে রাম সেজ আই অ্যাম ইল, এখানে দেখো যখন এটাকে আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করে ইনডিরেক্ট ন্যারেশন করছি, তখন কি করছি? যে এই সেজ এর সঙ্গে আই অ্যাম ইলকে সংযোগ করার জন্য এখানে একটা নতুন ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেটা দ্যাট। সেটা এখানে দ্যাট হয়েছে, কখনো বা সেটা ইফ হতে পারে, কখনো টু হতে পারে, এরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ওয়ার্ড হতে পারে। তো এখানে লিঙ্কিং ওয়ার্ড কি বা লিঙ্কার কি? দ্যাট। এইভাবে আমরা কয়েকটা জিনিস জেনে নিলাম। এবার দেখো যে আমরা যে কটা জিনিস জানলাম তার মধ্যে কয়েকটার সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। আমি নিয়ম বোঝানোর সময় সংক্ষিপ্ত রূপটা লিখব। যেমন স্পিকার জেনে গেছি, স্পিকার স্পিকারই। আর রিপোর্টিং ভার্ব মানে আরভি। আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব, সংক্ষেপে বোঝানোর জন্য। বারবার রিপোর্টিং ভার্ব লিখতে গেলে অনেকটা লিখতে হবে, আর সেক্ষেত্রে
যদি আরভি লেখা হয় সংক্ষিপ্ত হবে এবং বুঝতেও সুবিধা হবে। ডিরেক্ট স্পিচ অর্থাৎ ডিএস, আর রিপোর্টিং স্পিচ অর্থাৎ রিপোর্টেড স্পিচ অর্থাৎ আরএস। এখন এইগুলো শেখার পরে আমরা এখন নিয়মে আসব। লেটস লার্ন দ্য রুলস। চলো আমরা নিয়ম শিখি। নিয়ম শিখছি এখানে, তার আগে কয়েকটা ন্যারেশন সেন্স দেখে নিই, একটু ভালো করে ফলো করব। প্রথমটা এখানে আছে রাম সেস আই অ্যাম ইল। রাম বলে আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি। রাম সেস আই অ্যাম প্লেয়িং, রাম বলে আমি খেলছি। এটাকে দেখো চেঞ্জ করে নিয়েছি আমরা, রাম সেজ দ্যাট হি ইজ প্লেয়িং। এখানে খেয়াল করো রিপোর্টিং ভার্ব কী আছে, সেজ। সেজ কোন টেন্স? সেজ কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাম সেজ। আর কি হচ্ছে দেখো এখানে আই অ্যাম প্লেয়িং, এটা ডিরেক্ট স্পিচ। এখন যখন আমরা ন্যারেশন চেঞ্জ করেছি তখন সেজ থেকে দেখো সেজ থেকে সেসই হয়েছে। তারপরে দুটো অংশকে জয়েন করার জন্য আমরা এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ করেছি। আর কি হয়েছে এইখানে দেখো আই আছে কিন্তু এইখানে হি হয়ে গেছে, আই থেকে এখানে হি হয়ে গেছে। এবার এখানে আছে আই অ্যাম প্লেয়িং আর এখানে হি ইজ প্লেয়িং। একটু খেয়াল করো আই অ্যাম প্লেয়িং কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর হি ইজ প্লেয়িং এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এইখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এইখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ হয়েছে তখন টেন্সের পরিবর্তন হয়নি, শুধু অ্যাম থেকে ইজ হয়ে গেছে, কারণ আয়ের পরে অ্যাম বসে কিন্তু হিয়ের পরে অ্যাম বসে না, ইজ বসে। অ্যাকচুয়ালি দুটোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরেরটা দেখবো আমরা একটু। রাম উইল সে আই অ্যাম প্লেয়িং, চেঞ্জ করে কি হয়েছে রাম উইল সে দ্যাট হি ইজ প্লেয়িং। এইখানে রিপোর্টিং ভার্ব কি আছে? বক্তা তো রাম, আর রিপোর্টিং ভার্ব হলো উইল সে। উইল সে থেকে কি হয়েছে? উইল সেই হয়েছে। লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করা হয়েছে। আই থেকে এখানেও হি হয়ে গেছে, আর আই অ্যাম প্লেয়িং থেকে হি ইজ প্লেয়িং হয়ে গেছে। তাহলে এখানেও টেন্সে কোনো পরিবর্তন হয়নি। আর এখানে রিপোর্টিং ভার্বটি কি আছে? ফিউচার টেন্স, উইল সে অর্থাৎ ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। আগেরটা ছিল রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, দেখো আগেরটা আবার দেখাচ্ছি। প্রেজেন্ট আছে শেষ থেকে শেষ হয়েছিল, আর এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। যখন ফিউচার হলো তখনও কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হলো না। এখানে উইল সে আছে, এখানে উইল সে আছে, আবার দ্যাটের পরে এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসই হয়েছে, এখানেও টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এবার অন্য একটা দেখো, রাম সেইড, এখানে কিন্তু সেইড হয়ে গেছে আবার, এটা পাস্ট। সেড অর্থাৎ সেড ফাস্ট। যখনই পাস্ট হয়ে গেছে তখন দেখো একটু চেঞ্জ হচ্ছে। রাম সেড আই অ্যাম প্লেয়িং, তা থেকে হয়ে গেল রাম সেড দ্যাট হি ওয়াজ প্লেয়িং। এইখানে দেখো সেট থেকে তো সেট হয়েছে, ওখানে সেট আছে, এখানে সেট হয়েছে, আর লিঙ্কার হিসেবে দ্যাটই বসেছে। আগেরগুলোর মতোই নিয়ম একই এখানেও, কিন্তু এইখানে নিয়ম একটু অন্যরকম। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম প্লেয়িং, আর তার থেকে এখানে কি হয়ে গেছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এইখানে কিন্তু টেন্সের পরিবর্তন হয়ে গেল। যখন ডিরেক্ট স্পিচকে চেঞ্জ করে ইনডিরেক্ট স্পিচ করলাম তখন কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এরপরে আমি নিয়মগুলোকে একটু লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফার্স্ট, নাম্বার 1, ডিরেক্ট ডিএস অর্থাৎ ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের মধ্যে যে প্রোনাউনগুলো থাকে স্পিকার এর নাম্বার ও পার্সন অনুযায়ী তাদের পরিবর্তন হতে পারে বা হয়। তাহলে কি বলা হলো? ডিরেক্ট স্পিচের মধ্যে যে প্রোনাউনগুলো থাকে সেগুলোর পরিবর্তন হতে পারে কি অনুযায়ী? স্পিকারের নাম্বার ও পার্সন অনুযায়ী। সেটা কি রকম দেখো, এখানে নিচে উদাহরণ দেওয়া আছে, দেখো রাম সেস আই এম প্লেয়িং। এখানে ডিরেক্ট স্পিচ কি? আই অ্যাম প্লেয়িং। কী বলা হয়েছে নিয়মে? ডিরেক্ট স্পিচের মধ্যে যে প্রোনাউনগুলো থাকে
এখানে ডিরেক্ট স্পিচ আই অ্যাম প্লেয়িং, এর মধ্যে প্রোনাউন কোনটা? এর মধ্যে প্রোনাউন হলো আই। দেখো এই যে আই আছে এখানে, এটা চেঞ্জ হয়ে গেছে, হয়ে কি হয়েছে? চেঞ্জ হয়ে দেখো হি হয়েছে। এবার এখানে আই থেকে হি হলো কেন? এটা রামের কথা রাম বলছিল, তাই এখানে রাম কি বলছিল? আমি খেলছি। যখন রামের কথাকে অন্য কেউ বলছে তখন সে কি বলবে? রাম বলে যে সে খেলছে, তাই এখানে হি ইজ প্লেয়িং হলো, অর্থাৎ এখানে হি বলতে সেই রামই। এখানে যেহেতু তৃতীয় কেউ বলছে, তাই সেখানে যদি আই বলে তাহলে কিন্তু মিনিংটা অন্যরকম হয়ে যাবে, তাই এখানে চেঞ্জ করতেই হবে। রাম বলে যে সে খেলছে, আর তাই এখানে চেঞ্জ করা হলো। এখন এটা বলা হয়েছে কি স্পিকারের নাম্বার ও পার্সন অনুযায়ী। স্পিকার কি এখানে? রাম। রাম কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কোন প্রোনাউন ইউজ করা হয়? হি বা শি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কোন প্রোনাউন ইউজ করা হয়? হি বা শি। এই পার্সন এবং নাম্বার কিন্তু খুব ভালো করে শিখতে হবে, আমি এটা নিয়ে ভিডিও খুব শীঘ্রই ছাড়বো। যাই হোক, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে হি অথবা শি ইউজ করা হয়। এবার যেহেতু রাম একজন পুরুষ বা ছেলে, যেহেতু পুরুষ সেই জন্য আমরা এখানে হি ইউজ করেছি। যদি রাম না থেকে ধরা যাক থাকতো এখানে, আমি চেঞ্জ করে দিচ্ছি, ধর থাকলো রিমি, থাকলো রিমি মেয়ে, তখন কিন্তু এখানে আর হি লিখলে হবে না, তখন এখানে কি হবে? তখন এখানে হয়ে যাবে শি। যখন রাম থেকে রিমি হয়ে গেল তখন এখানে শি হয়ে গেল। এইভাবে প্রোনাউন কিন্তু চেঞ্জ করতে হয়। আবার যদি দেখো আরেকটু দেখি, একটু চেঞ্জ করছি। রামের জায়গায় এখানে এবার নিয়ে এলাম দি বয়েজ। দি বয়েজ সে, ছেলেরা বলে। উই আর প্লেয়িং, আমরা খেলছি। তখন এখানে কীভাবে চেঞ্জ করতে হবে প্রোনাউনকে? এখানে তাহলে উই আছে, উই বলতে কারা? ছেলেরা। এখন ছেলেটা কোন পার্সন? থার্ড পার্সন, এবং কোন নাম্বার? প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরালে কোন প্রোনাউন ইউজ করা হয়? বা ছেলেরা বলছে যে, আমরা এখানে কি বলবো? ছেলেরা বলছে যে, যখন আমরা আমাদের ভাষায় বলবো, ছেলেরা যখন খেলছে তখন তারা কি বললো? আমরা খেলছি। এবার ছেলেদের কথাটাকে আমরা আমাদের ভাষায় বলবো, ধরা যাক আমি আমার ভাষায় বলবো, তখন আমি কি বলবো? ছেলেরা বলে যে তারা খেলছে, আর তাই জন্য এখানে কি হবে? দ্যাট দে আর প্লেয়িং। এখানে কিন্তু উই থেকে তাহলে কি হয়ে গেল? উই থেকে হয়ে গেল দে। এইভাবে ডিরেক্ট স্পিচের মধ্যে যে প্রোনাউন থাকে, ডিরেক্ট স্পিচের মধ্যে যে প্রোনাউনগুলো থাকে সেগুলো স্পিকারের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। সেকেন্ড রুল, দ্বিতীয় নিয়ম, রিপোর্টিং ভার্ব ও ডিরেক্ট স্পিচকে যুক্ত করার জন্য একটি লিঙ্কারের প্রয়োজন হয়। এটা আমরা দেখেছি। রিপোর্টিং ভার্ব, যে শেষ রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম প্লেয়িং, এটা হলো ডিরেক্ট স্পিচ। রিপোর্টিং ভার্ব আর ডিরেক্ট স্পিচ এই দুটোকে যোগ করার জন্য একটা লিঙ্কারের প্রয়োজন হয়, সেটা হলো দ্যাট। এখানে আমরা দ্যাট ইউজ করেছি, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কিছু হতে পারে, ইফ হতে পারে। সাধারণত আমরা করছি এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করছি, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ইউজ করা হয়। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অন্যরকম ইউজ করা, সেটা আমরা পরে শিখবো। এই ভিডিওর পরে ইন্টারোগেটিভ নিয়ে ছাড়বো যখন, তখন ইন্টারোগেটিভের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কী ইউজ করে সেটা তখন শিখে নেব। এখন আমরা অ্যাসার্টিভ শিখছি, তাই এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ করা হয়েছে। পরের নিয়ম, রিপোর্টিং ভার্বটি যখন প্রেজেন্ট বা ফিউচার হয় তখন ডিরেক্ট স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বটি যখন প্রেজেন্ট বা ফিউচার হয়, এটা কিন্তু আমরা দেখে নিয়েছি। রিপোর্টিং ভার্ব দেখো, এখানে রাম সেজ আছে, এটা প্রেজেন্ট ফর্ম।
যখন রিপিটিং ভার্ব প্রেজেন্ট থাকে তখন ডিরেক্ট স্পিচের অর্থাৎ এই অংশের টেন্সের কোনো পরিবর্তন হয় না। দেখো আই অ্যাম প্লেইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার থেকে হয়েছে হি ইজ প্লেইং, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাকচুয়ালি অ্যাম থেকে ইজ হয়েছে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি, যেহেতু আয়ের পরে অ্যাম বসে তাই অ্যাম বসানো আছে, আর হি এর পরে ইজ বসে তাই বসানো হয়েছে। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র গঠনগত একটু পরিবর্তন হয়েছে, আয়ের পরে অ্যাম বসে আর হি এর পরে ইজ বসে, তাই দুটোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে টেন্সের কোনো পরিবর্তন হলো না। এখানে আর একটা দেখো প্রেজেন্ট ছিল, এবার ফিউচার, রিপিটিং ভার্ব যখন ফিউচার হবে তখনই কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে উইলসে ফিউচার, উইলসে থেকে উইলসেই হয়েছে। যাই হোক এখানে ডিরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ডিরেক্ট স্পিচে কী টেন্স আছে এখানে, আই অ্যাম প্লেয়িং, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখান থেকে হয়ে গেছে কি হি ইজ প্লেয়িং, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানেও কোনো টেন্সের পরিবর্তন হলো না, তাহলে দুটো ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হলো না। একটা রিপিটিং ভার্ব যখন ফিউচার থাকবে তখন টেন্সের পরিবর্তন হলো না, আর একটা কি রিপিটিং ভার্ব যখন প্রেজেন্ট থাকবে, এই যেমন আছে শেষ আছে, টেন্সের পরিবর্তন হলো না। আবার যখন উইলসে অর্থাৎ ফিউচার যখন থাকবে তখনও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে টেন্সের পরিবর্তন কখন হয় সেটা কিন্তু আমরা দেখেছি আগে আলোচনা করেছি। রিপিটিং ভার্বটি যখন পাস্ট হয়, এই যেমন আছে রিপিটিং ভার্ব যখন পাস্ট হয় তখন টেন্সের পরিবর্তন হয়। এবার সেই পরিবর্তনটা আমরা কিভাবে করব, সেই পরিবর্তনটা দেখো এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং চার্ট। নিচের চার্ট অনুযায়ী আমি একটা চার্ট করে দিচ্ছি, এখানে দেখো চার্ট করা আছে নিচে আমি দিচ্ছি, সেই চার্ট অনুযায়ী কিন্তু পরিবর্তন করতে হবে। চার্টে কি আছে দেখো, লং চার্ট একটু দেখতে হবে। কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ভালো করে কিন্তু টেন্স জানতে হবে, নাহলে কিন্তু এটা কখনো মনে রাখা সম্ভব নয়। পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্স চেঞ্জ হয় না কোনো। শ্যাল বা উইল থাকলে শুড বা উড হতে পারে, মডেলস থাকলে সেই মডেলসের পাস্ট হবে, অর্থাৎ ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এরকমভাবে মডেলের পাস্ট হবে। তাহলে যখন রিপিটিং ভার্বটা পাস্ট হবে, রিপিটিং ভার্বটা এই যে রিপিটিং ভার্ব সেড আছে এটা যখন পাস্ট হবে তখন কি হবে, তখন ডিরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হয়ে যাবে। যেমনটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরকমভাবে যে পরিবর্তনগুলো হয় সেগুলো আমি এই চার্টে দিয়ে দিয়েছি, একটু দেখলে এটা সহজ, একটুও কঠিন নয়। এটা দেখে দেখে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, বেশ কিছু ন্যারেশন চেঞ্জ করতে হবে এই চার্ট দেখে দেখে, এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করতে আমি বলছি একটুও সময় লাগে না, কখনোই কষ্ট নাই, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিন্তু পারফেকশন নিয়ে আসবে, প্র্যাকটিস না করলে কিন্তু এই চার্ট কখনোই মুখস্থ হবে না, দেখে দেখে কখনো মুখস্থ হবে না, বা মুখস্থ করে মুখস্থ হয় না। এই চার্টটা দেখে প্র্যাকটিস করতে হবে। চার্টটা খাতায় লিখে পাশে রাখো আর আরেকটা খাতায় প্র্যাকটিস করো, এমনিতেই এই চার্ট মুখস্থ হয়ে যাবে। এবার যারা টেন্স জানো না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা, তারা কখনো কিছুই বুঝতে পারবে না, কারণ টেন্স হলো বেস, ভিত। এই ভিত না জানলে তোমরা কখনোই কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে পারবে না, কোনো কিছু গ্রামারই শিখতে পারবে না যদি টেন্স না জানো। টেন্স কিন্তু ভালো করে জানতে হবে। আমি টেন্স নিয়ে ভিডিও ছাড়ছি, প্রথমত একটা ভিডিও ছেড়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, আমি পরপর সব ভিডিওগুলো ছাড়বো। একটু সময় লাগবে কারণ ভিডিও করতে অনেকটা টাইম লাগে। এবার যারা জানো না তাদের জন্য আমি একটা মেথড করেছি, একটা শর্টকাট মেথড করে দিয়েছি, খুব সহজে মনে রাখার জন্য একটা শর্টকাট মেথড করেছি যে কিভাবে ভার্বগুলো চেঞ্জ করতে হয়। এই শর্টকাট মেথডটা তোমরা দেখতে পারো, কিন্তু আমি বলবো তোমরা টেন্স ভালো করে শিখে নাও, ভালো করে শিখে টেন্সের চার্টটাকে দেখে নাও, আর শর্টকাট মেথড দেখে করতে পারো। আপনার টেন্স শিখে নিলে সব থেকে ভালো সুবিধা হবে। শর্টকাট মেথডটা কি দেখো, V1 থেকে V2
মানে V1 থাকলে V2, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। কোথায়? ডিরেক্ট স্পিচে কিন্তু দেখাও লেখা আছে কেন, ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্ট স্পিচ যখন করব তখন V1 থেকে V2, অ্যামিজার থাকলে ওয়াজ বা ওয়্যার হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। ভার্বের সেকেন্ড ফর্ম যখন V2 থাকবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, তখন হবে কি হ্যাড প্লাস V3। ওয়াজ বা ওয়্যার থাকলে কি হবে হ্যাড বিন, আর হ্যাড থাকলে হবে হ্যাড, চেঞ্জ হবে না। শ্যাল বা উইল থাকলে শুড বা উড, আর মডেলস থাকলে পাস্ট অফ মডেলস। মডেলস বলে দিয়েছি আমি আগে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এরকমভাবে চেঞ্জ করতে হবে। এইভাবে আমরা ভার্বে পরিবর্তন দেখলাম। তাহলে আরেকবার মনে করিয়ে দিই, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট হবে তখন কিন্তু এই ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে এইভাবে আমরা ভার্বগুলোকে চেঞ্জ করব। এটা ভালো করে দেখে নেবে এবং খাতায় লিখে অবশ্যই দেখবে, এবং এটা দেখে প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি, এটা দেখে প্র্যাকটিস না করলে কখনোই মুখস্থ হবে না। ওই চার্ট কখনোই মুখস্থ করা যায় না, ওইভাবে মুখস্থ করে কখনো কাজে লাগে না। চার্ট দেখে প্র্যাকটিস করতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে এটা মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে। নাও রুল নাম্বার 5, 5 নম্বর রুল, রিপোর্টিং ভার্বের কিছু পরিবর্তন। কিছু রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়। দেখো, সে টু, যদি সে টু থাকে তাহলে টেল হয়, যদি সেস টু থাকে তাহলে টেলস হয়, আর যদি সেড টু থাকে তাহলে টোল্ড হয়। এটা কোথায় আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছি, তখন এই চেঞ্জগুলো হয়। যখন আমরা অ্যাসার্টিভের ন্যারেশন করবো, ইন্টারগ্রেটিভ নয় কিন্তু, বা ইম্পারেটিভ নয়, যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব তখন সে টু থাকলে টেল হয়, সেস টু থাকলে টেলস হয়, আর সেড টু থাকলে টোল্ড হয়। পরবর্তী নিয়ম নাম্বার 6, রিপোর্টিং ভার্বটি যখন পাস্ট থাকে তখন কিছু অ্যাডভার্বস অফ টাইম এবং অ্যাডভার্বস অফ প্লেসের পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট থাকে তখন অ্যাডভার্বস অফ টাইম এবং অ্যাডভার্বস অফ প্লেসের পরিবর্তন হয়। যেমন নাও, অ্যাডভার্ব অফ টাইম, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয়, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক হয়, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার হয়। আরও আছে দিস থাকলে দ্যাট হয়, এগুলো অ্যাডভার্ব অফ প্লেস। দিস থাকলে দোজ হয়, দাস থাকলে সো বা দ্যাট ওয়ে হয়, নাও থাকলে দেন হয়, এগো থাকলে বিফোর হয়, হিয়ার থাকলে দেয়ার হয়। এখানে এই কটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, হিয়ার থাকলে দেয়ার। এইভাবে কিছু অ্যাডভার্বের চেঞ্জ বা পরিবর্তন হয়, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সব কিছুই প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে সব কিছু অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়। লেটস প্র্যাকটিস, চলো আমরা একটু প্র্যাকটিস করে দেখি। দ্য বয় সেস আই হ্যাভ ম্যানি বুকস, ছেলেটি বলে আমার অনেকগুলো বই আছে। এটাকে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন কি করব, প্রথমে আছে দি বয়, আমরা দি বয় লিখলাম, তারপরে কি রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, সেস টু নেই কিন্তু, থাকলে চেঞ্জ হতো, সেস আছে তাহলে শুধু সেসই হবে, সেস। তারপরে কি হবে, একটা লিঙ্কার দ্যাট। এরপরে দেখো প্রোনাউন আছে আই, আমি বলতে কি এখানে ছেলেটি, ছেলেটির পরিবর্তে আমরা কোন প্রোনাউন ইউজ করি, কি ইউজ করি, হি। দ্য বয় সেজ দ্যাট হি, যদি ছেলেটি না হয় মেয়েটি হতো তাহলে এখানে শি হতো। এবার টেন্সের কি পরিবর্তন হবে, এখানে সেজ আছে, প্রেজেন্ট আছে, তাই এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। আই হ্যাভ ম্যানি বুকস যে টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ওটার টেন্সের পরিবর্তন হবে। কিন্তু হিয়ের পরে তো হ্যাভ বসে না, হিয়ের পরে কি বসে, হ্যাজ বসে। টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হলো না, শুধু আয়ের পরে হ্যাভ বসে তাই হ্যাভ আছে ওখানে, আর এখানে হিয়ের পরে হ্যাজ বসে তাই হ্যাজ বসানো হলো, হি হ্যাজ। হয়ে গেল, আমরা এটা চেঞ্জ করলাম। দরকার হলে আরেকবার করে দেখে নেবে। দ্য বয় সেড আই হ্যাভ ম্যানি বুকস, এবার কিন্তু ভার্বে চেঞ্জ করা হয়েছে, আগেরটাই ছিল শেষ, আবার এখানটা সেট করা হলো, অর্থাৎ এটাকে পাস্ট করে দেওয়া হলো। পাস্ট করে দেওয়া হলে মানে এখানে কিন্তু এবার টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা চেঞ্জ করে দেখি, দি বয় আছে এখানে, দি বয়
তাহলে দি বয় কী করব, সেড আছে সেডই হবে, সেড টু তো নেই, সেড তারপরে একটা লিঙ্কার দ্যাট, আই থেকে কি হবে এখানে হি হবে। এবার হি এর পরে এখানে হ্যাভ থেকে কিন্তু আর হ্যাজ হবে না, কি হবে, যেহেতু টেন্স পরিবর্তন হবে, প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে। তো হ্যাভের পাস্ট কি, হ্যাভের পাস্ট হ্যাড, দ্যাট হি হ্যাড ম্যানি বুকস, হয়ে গেল। দ্য বয় উইল সে আই হ্যাভ ম্যানি বুকস, এবার কিন্তু আবার উইল সে লেখা হয়েছে এখানে, মানে উইল সে অর্থাৎ ফিউচার টেন্স, আর ফিউচার মানে টেন্সের পরিবর্তন হবে কি, নিশ্চয়ই হবে না, মানে ফিউচার থাকলে আর প্রেজেন্ট থাকলে টেন্সের পরিবর্তন এখানে হবে না। তাহলে আমরা কি আনসার করব, দ্য বয় তারপরে উইল সে দ্যাট, তারপরে দ্য বয় আছে যেহেতু আই থেকে কি হবে এখানে হি, এখানে টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু হি এর পরে হ্যাভ বসে না, কি বসে হ্যাজ ম্যানি বুকস, হয়ে গেল আনসার। এখন আর একটা দেখি, আই সেড টু মাই মাদার আই অ্যাম হাংরি, আই সেড টু মাই মাদার, এখানে রিপোর্টিং ভার্ব কি আছে, সেড টু, সেড টু থাকলে কি হয় বলেছিলাম, নিয়মে লেখা ছিল মনে আছে, টোল্ড। তাহলে আমরা এখানে কি লিখব, আই তারপরে কি লিখব, সেড টু থেকে কি হবে টোল্ড, আই টোল্ড, সেড টু থেকে টোল্ড করলাম তাই আর টু লাগবে না, এখানে সেড টু থেকে টোল্ড করেছি আমরা তাই টু লিখব না আর, মাই মাদার, লিঙ্কিং ওয়ার্ড কী হবে দ্যাট, এবার আই অ্যাম হাংরি, আই থেকে কি হবে, আই থেকে আই থাকবে, কারণ এখানে আমি বলছি, যেহেতু আমি বলছি তাই এখানে আই থেকে চেঞ্জ হবে না। আমি আমার মাকে বলেছিলাম যে, এখানে বক্তা আমি নিজেই, তাই জন্য আই থেকে আই হবে, তাহলে আই টোল্ড মাই মাদার দ্যাট আই, এরপরে কী হবে চেঞ্জ হয়ে যাবে না, ডিরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হয়ে যাবে, এর পাস্ট হয়ে যাবে, এম এর পাস্ট কি, এম এর পাস্ট ওয়াজ হাংরি, হয়ে গেল। এখানে কিন্তু খেয়াল করার বিষয় আছে যে টোল্ড আছে, সেড টু আছে যেহেতু, সেড টু থেকে আমরা কি করলাম, সেড টু থেকে আমরা টোল্ড করেছি, একটা পরিবর্তন হলো এখানে, আর কি হলো লিঙ্কার হিসেবে তো দ্যাট বসেছে, আর এখানে এম থেকে ওয়াজ হয়ে গেল, এখানে কিন্তু প্রোনাউনে কোনো চেঞ্জ হলো না, আই থেকে আই আছে কারণ এখানে বক্তা আমি নিজেই। পরেরটা, দ্য গার্ল সেড আই ডোন্ট সিং, মেয়েটি বলেছিল আমি গান গাই না, এটাকে চেঞ্জ করব আমরা, কি করব প্রথমে, তাহলে প্রথমে দ্য গার্ল লিখলাম, সেড থেকে কি হবে সেড, সেড থেকে সেডই হবে, সেড টু নেই তাহলে টোল্ড করতাম, দ্য গার্ল সেড তারপরে দ্যাট, এবার আই থেকে কি হবে মেয়েটি ক্ষেত্রে আমরা কোন প্রোনাউন ইউজ করব শি, এবার টেন্সের পরিবর্তন হবে কি, রিপোর্টিং ভার্ব কি আছে দেখো সেড আছে তো, তাহলে পাস্ট, আর পাস্ট হলে টেন্সের পরিবর্তন হবে, তাহলে এখানে ডোন্ট আছে, অর্থাৎ ডোন্ট থেকে কি হবে ডিড নট হবে, দ্যাট শি ডিড নট, সিং, হয়ে গেল। এখন আমরা পরেরটা দেখব, ফাদার সেড টু মি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল
এইখানে রিপিটিং ভার্ব কি আছে, সেড টু, তাহলে তা থেকে আমরা কি করব, সেড টু থেকে অবশ্যই টোল্ড হবে। তাহলে আমরা লিখছি ফাদার টোল্ড মি দ্যাট। এবার দেখো এখানে কি টেন্সের পরিবর্তন হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই ক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, এটা একটা নিয়মের মধ্যে পড়ে যে কি, যখন ডিরেক্ট স্পিচটা চিরন্তন সত্য ঘটনা হবে, চিরসত্য ঘটনা হলে কখনোই তার চেঞ্জ হয় না, এটা কিন্তু একটা চিরসত্য ঘটনা। সূর্য সবসময় পূর্ব দিক দিয়েই ওঠে, পূর্ব দিক দিয়েই উঠবে, এটা চিরসত্য ঘটনা, তাই এটাকে আমরা চেঞ্জ করতে কখনোই পারি না, সে যেখানেই থাকুক না কেন, তাই এখানেও চেঞ্জ হবে না। দ্য ফাদার সেড টু মি দ্যাট দি sun rises in the east। এটা হয়ে গেল। পরেরটা, মাদার সেড আই টুক টি, মাদার সেড আই টুক টি, এটাকে আমরা চেঞ্জ করব। এবার কিন্তু আস্তে আস্তে আমরা একটু অন্যদিকে যাচ্ছি, কিভাবে ভার্ব চেঞ্জ করতে হয় খেয়াল রাখতে হবে। এইখানে আমরা কিভাবে আনসার করব, মাদার থেকে মাদারই হলো, তারপরে সেট থেকে কি হবে, সেট থেকে তো সেইডই হবে, সরি মাদার সেড, তারপরে মাদার সেড দ্যাট। এবার আই থেকে কি হবে, যেহেতু মা স্ত্রীলিঙ্গ, তাই জন্য এখানে মাদার সেড দ্যাট শি। এবার টুক থেকে কি হবে, টুকটা কি আছে, কি করে বুঝবো যে টুক থেকে কি হবে, কি হবে টুক থেকে। টুক ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমাদের কি মনে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে কি হয়, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে কি হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এইখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা থেকে চেঞ্জ হয়ে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে দেখে দেখে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট থেকে কি হয়, পাস্ট পারফেক্ট। বা শর্টকাট নিয়মটা দেখছি আমরা, শর্টকাট নিয়মটা দেখছি। দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, দেখো এখানে সেট আছে। সেট থাকলে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হবে, আমরা দেখলাম, সরি এখানে টুক আছে, আই টুক, টুকটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হবে দেখো, টেক টুক টেকেন, অর্থাৎ টু সেকেন্ড ফর্ম। এবার ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে, অর্থাৎ এখানে দেখো ভি টু থাকলে তার থেকে চেঞ্জ করে আমরা কি করছি, কি করলাম আমরা, হ্যাড প্লাস ভি থ্রি। এইভাবে কিন্তু দেখে দেখে তোমরা প্রথমত কিছু চেঞ্জ করবে। তাহলে এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তার জন্য হ্যাড প্লাস ভি থ্রি হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থেকে কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আনসার কি করছি আমরা, মাদার সেড দ্যাট শি হ্যাড, হ্যাড প্লাস ভি থ্রি, আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সেটাই, হ্যাড হয় এবং ভার্বের থার্ড ফর্ম হয়। টেকের থার্ড, টুকের থার্ড ফর্ম কি, টেক টুক টেকেন। টেকেন, মাদার সেড দ্যাট শি হ্যাড টেকেন টি, হয়ে গেল। আমরা অনেকগুলো প্র্যাকটিস করে ফেললাম। এইভাবে কিন্তু ভার্বটা দেখে নিতে হবে যে ভার্ব এখানে কি আছে বা কোন টেন্স আছে, কোন টেন্স থেকে আমরা কোন টেন্সে পরিবর্তিত করব। এটা কিন্তু প্রথমত কিছু দেখে দেখে করতে হবে, যারা নতুন শিখছো দেখে দেখে করে তারপরে আনসার করবে, দেখবে চারটা খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে। এখানে পাস্ট ইনডিফিনিট থেকে কি করলাম,
পারফেক্ট, এটা যদি কয়েকবার দেখে নিই না তাহলে আর এটা কখনো ভুলবো না আমরা, তাই প্র্যাকটিস করতে হবে। নাও উই হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট হিয়ার। আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন রেখেছি এখানে, কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করতে হবে এবং তারপরে প্রথমত কিন্তু আনসার দেখবে না, আনসারটা আমি পরে দিয়ে দিচ্ছি, আনসারটা কিন্তু পরে দেখবে, প্রথমেই কিন্তু আনসার দেখবে না, নিজেরা আগে করার চেষ্টা করো, তারপরে আনসারের সঙ্গে মিলিয়ে দেখবে যে আনসারগুলো হচ্ছে কি না। ফার্স্ট ওয়ান, দ্য লিটল বয় সেড আই স এ ইয়েলো বার্ড ইয়েস্টারডে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, রাম সেড টু হিজ ফ্রেন্ড আই অ্যাম লুকিং ফর ইউ। এখানে কিন্তু দুটো প্রোনাউন আছে, একটা আই আছে আবার এখানে ইউ আছে, কোনটা কিভাবে চেঞ্জ হবে? আইটাকে রাম সেড টু হিজ ফ্রেন্ড, রাম বলেছিল কাকে? তার বন্ধুকে। আই অ্যাম লুকিং ফর ইউ, আমি তোমার খোঁজ করছি, তাহলে আমিটা হলো এখানে রাম, আর ইউটা হলো তার বন্ধু। এইভাবে কিন্তু একটু বুঝে চেঞ্জ করতে হবে। নাম্বার থ্রি, দ্য গার্লস সেড উই ওয়্যার রিডিং। মেয়েরা বলেছিল আমরা পড়ছিলাম। সেট আছে কিন্তু টেন্সে পরিবর্তন হবে, দেখে নেবে। নাম্বার ফোর, জন সেড টু রিয়া ইউ উইল শিওরলি কাম। জন সেড টু রিয়া ইউ উইল শিওরলি কাম। Number 5, I said to my brother, you can do this. I said to my brother, you can do this. Number 6, the teacher said to the students, we shall visit a zoo next week. Number 7, I said to him, the sky is blue today. The sky is blue today. Next one. Number 8, he said to you, I was pleased with you. He said to you, I was pleased with you. Number 9, Amal said to Rimpi, I gave you my pen yesterday. এখানে দুটো প্রোনাউন আছে, একটা হলো আই আর একটা হলো মাই, দুটো প্রোনাউন আছে, চেঞ্জ দেম কেয়ারফুলি। Number 9, father said oil floats on water. Father said oil floats on water. Number 11, the girl said I don't like sweet. Number 12, my friend said to me you did not help me. এই 12টা কোশ্চেন আমি এখানে তোমাদের জন্য রেখেছি, দেখে চেঞ্জ করবে, সময় নিয়ে এগুলো তোমরা খাতায় লিখে চেঞ্জ করে নাও, চেঞ্জ করে তারপরে আনসারগুলো পরে মিলিয়ে দেখবে যে আনসারগুলো তোমাদের হচ্ছে কিনা বা হয়েছে কিনা। আমি এখন আনসারগুলো বলছি, তোমরা আনসারগুলো এবার দেখে নাও। প্রথম কোশ্চেন কি ছিল? দ্য লিটল বয় সেড আই স আ ইয়েলো বার্ড ইয়েস্টারডে। এটা যখন ন্যারেশন চেঞ্জ করা হবে তখন কি হবে? দ্য লিটল বয় সেড দ্যাট, আই থেকে এখানে হি হয়ে গেল, হি, এখানে দেখো স আছে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, তা থেকে কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট, দ্যাট হি হ্যাড সিন এ ইয়েলো বার্ড। ইয়েস্টারডে থাকলে কি হয় দেখো লেখা আছে চার্টে এখানে, দ্য প্রিভিয়াস ডে। The little boy said that he had seen a yellow bird the previous day. Number 2 কি ছিল? Ram said to his friend, I am looking for you. Answer কি হবে? Ram told his friend, said to আছে যেহেতু, said to থেকে এখানে কি হলো? said to থেকে told হলো, সেট টু থেকে টোল্ড হলো, আর কি হলো লিঙ্কার হিসেবে দ্যাট বসলো, আর এখানে আই অ্যাম লুকিং ফর ইউ কোন টেন্স? আই অ্যাম লুকিং ফর ইউ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তা থেকে কি হয়ে গেল হি ওয়াজ লুকিং ফর হিম। এবার দেখো রাম বলেছিল কাকে?
রাম বলেছিল তার বন্ধুকে, রাম অর্থাৎ রামের জন্য এখানে আই আছে, আই বলতে রামকে বোঝাচ্ছে, আর আই থেকে কি হলো, হি হলো। রাম তার বন্ধুকে বলেছিল যে সে তাকে খোঁজ করছিল, সে তাকে খোঁজ করছিল, অর্থাৎ সে হলো এখানে হি, আর হি ওয়াজ লুকিং ফর তাকে, তাকে ইংলিশ অর্থাৎ এখানে কি হলো, হিম। খেয়াল করবে একটু, এইভাবে কিন্তু নাউন প্রোনাউনগুলো এখানে পরিবর্তিত হলো। এরপরে নাম্বার 3, নাম্বার 3তে ছিল দ্য গার্লস সেড উই ওয়্যার রিডিং। এটা চেঞ্জ করলে কি হবে, এখানে উই ওয়্যার রিডিং আছে, দেখো কি হয়েছে, দ্য গার্লস সেড দ্যাট, উই থেকে মেয়েরা বলছিল, তাহলে কী হবে, মেয়েরা বলছিল যে তারা পড়ছিল, তারা অর্থাৎ দে হয়ে গেল এখানে। আর কি হলো, উই ওয়্যার রিডিং থেকে উই আর রিডিং কন্টেন্স, উই ওয়্যার রিডিং হলো দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থেকে চেঞ্জ হয়ে কী হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরও দেখো লেখা আছে ওয়াজ বা ওয়্যার থাকলে, শর্টকাট মেথডে দেখো লেখা আছে ওয়াজ বা ওয়্যার থাকলে কী হয়, হ্যাড বিন হয়, ওয়্যার থেকে কি হয়েছে এখানে, হ্যাড বিন হয়েছে। দেখো একটু ভালো করে এগুলো খেয়াল করো, এইভাবে কিন্তু টেন্সের পরিবর্তন এখানে হয়েছে। তাহলে কোন টেন্স থেকে কোন টেন্স হলো, পাস্ট কন্টিনিউয়াস থেকে হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট ওয়ান, নাম্বার 4, জন সেড টু রিয়া ইউ উইল শিওরলি কাম। জন রিয়াকে বলেছিল তুমি অবশ্যই আসবে। এটাকে চেঞ্জ করলে আমরা কি করব, জন টোল্ড রিয়া দ্যাট শি উড শিওরলি কাম। দেখো এখানে সেট টু আছে, সেট টু থেকে আমরা কি করেছি, টোল্ড হবে, তোমরা জানো সেট টু থাকলে টোল্ড হয়। আর কি হয়, লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে, এটা তোমরা জানো। আর ইউ উইল শিওরলি কাম কোন টেন্স, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটা থেকে ফিউচার ইনডিফিনাইটে পাস্ট হয়ে যাবে, অর্থাৎ দেখো লেখা আছে নিয়মে শ্যাল বা উইল থাকলে শুড বা উড হবে। এখন এখানে উইল আছে, উইল থেকে কি হলো, উইল থেকে উড হলো, উচিত বোঝালে তখন শুড হবে, বাকি ক্ষেত্রে সব উডই হবে। উইল থেকে তাহলে কি হলো, এখানে উড হলো। দেখো এটা চার্টে লেখা আছে, দুটো চার্টেই লেখা আছে উইল থাকলে কি হবে। এটা হয়ে গেল। পরেরটা দেখি আমরা, 5-এ কি আছে, আই সেড টু মাই ব্রাদার ইউ ক্যান ডু দিস। আই সেড টু মাই ব্রাদার ইউ ক্যান ডু দিস, এটাকে আমরা চেঞ্জ করব যখন তখন কি করব, আই টোল্ড, সেড টু থেকে টোল্ড হলো, মাই ব্রাদার দ্যাট, এবার ইউ ক্যান আছে, ক্যান ইউ থেকে কি হয়ে গেল এখানে, আমি বলছি কাকে, আমার ভাইকে, তাহলে আমি আমার ভাইকে কি বললাম, আই টোল্ড মাই ব্রাদার দ্যাট। এবার ইউ থেকে চেঞ্জ হয়ে কি হয়ে গেল, হি, আমি আমার ভাইকে, আমার ভাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে হি হলো, আমি আমার ভাইকে বললাম যে সে, তাহলে এখানে ইউ থেকে কি হয়ে গেল, ইউ থেকে এখানে হি হলো। আর দেখো কি চেঞ্জ হয়েছে, ক্যান আছে এখানে, এই ক্যান থেকে কি হলো, ক্যানের পাস্ট হয়ে গেল, যেহেতু রিপোর্টিং ভার্ব সেড টু আছে তাই জন্য ক্যানের পাস্ট হয়ে গেল কুড, ক্যান থেকে কুড হয়ে গেল। পরেরটা, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস উই শ্যাল ভিজিট আ জু নেক্সট উইক। টিচার স্টুডেন্টদেরকে বলল, এখানে সেড টু আছে, তাহলে সেড টু থেকে আমরা কি করব, সেড টু থেকে আমরা টোল্ড করব। এখানে দেখো দ্য টিচার টোল্ড করেছি আমরা সেড টু থেকে। আর কি চেঞ্জ হবে, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট, এখানে উই শ্যাল ভিজিট, উই থেকে কি হলো, শিক্ষক মহাশয় বলেছিল তার ছাত্রদেরকে বা স্টুডেন্টসদেরকে ভ্রমণ করবে কারা, তাহলে তারা, আর সেই জন্য এখানে উই থেকে কি হয়ে গেল, দে হয়ে গেল। তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট ডেট, আর এখানে শ্যাল আছে, শ্যালের থেকে কি হয়ে গেল, শ্যাল থেকে আমরা কি চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি করলাম, উড করলাম, কারণ আমি বলেছি শুধুমাত্র উচিত বোঝালে তখন এখানে শুড হবে, কিন্তু এখানে উচিত বোঝাচ্ছে না, তাহলে উডই হবে, দ্যাট দে উড ভিজিট দ্য জু। নেক্সট উইক আছে, নেক্সট উইক থেকে নেক্সট উইকে হবে।
নাম্বার 7, আই সেড টু হিম দ্য স্কাই ইজ ব্লু টুডে। আমি তাকে বললাম দ্য স্কাই ইজ ব্লু টুডে। আনসার কী হবে? আই টোল্ড হিম, আই সেড টু থেকে এখানে কি হলো, সেড টু থেকে টোল্ড হলো, এটা আমরা জেনেই গেছি, অনেকবার করেছি। দ্যাট দ্য স্কাই ওয়াজ ব্লু দ্যাট ডে, ইজ আছে এখানে, ইজ থেকে ওয়াজ হয়ে গেল। এটা কিন্তু চিরন্তন সত্য ঘটনা নয়। ইন জেনারেল স্কাই ইজ ব্লু বলা হচ্ছে না, বলা হচ্ছে আকাশ হয়তো মেঘলা ছিল, কিন্তু কয়েকদিন ধরে মেঘলা ছিল, কিন্তু বলা হচ্ছে কি আজকে আকাশটা নীল। আর যেহেতু সেড আছে এখানে পাস্ট, আর তাই টেন্সের পরিবর্তন হয়ে গেল, ইজ থেকে ওয়াজ হয়ে গেল। ওকে, নাম্বার 8, হি সেড টু ইউ আই ওয়াজ প্লিজড উইথ ইউ। এটা চেঞ্জ করলে কি হবে? হি সেড টু থেকে টোল্ড হলো, ইউ, হি টোল্ড ইউ দ্যাট। এবার আইটাকে, আই ওয়াজ প্লিজড উইথ ইউ, তাহলে আমি তোমাকে নিয়ে খুশি হয়েছিলাম, তাহলে আমিটা কে? আমিটা এখানে হি, আর তার জন্য এখানেও হি হয়ে গেল। তাহলে এখানে আই থেকে আমরা কি করলাম? আমরা হি করলাম। আর কি চেঞ্জ হলো? ওয়াজ প্লিজড, ওয়াজ থেকে কি হবে? দেখো নিয়মে লেখা আছে, শর্টকাট মেথডেও লেখা আছে ওয়াজ প্লিজড। ওয়াজ প্লিজড বলতে আসলে প্যাসিভ আছে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ। আর পাস্ট ইনডিফিনাইট থেকে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। আরও দেখো শর্টকাট মেথডে লেখা আছে ওয়াজ থাকলে কি হয়? শর্টকাট মেথডে লেখা আছে ওয়াজ থাকলে হ্যাড বিন হয়, তাই এখানে হ্যাড বিন করা হয়েছে। আর হ্যাড বিন তারপরে ভার্বে থার্ড ফর্মে বসে, প্লিজড এখানে আছে। এখানে দেখো আরও একটা প্রোনাউন আছে ইউ। ইউটা দেখো বলা হয়েছে সে তোমাকে বলেছিল যে আমি তোমাকে নিয়ে খুশি। তাহলে এখানে কি আছে? সে তোমাকে বলেছিল যে সে তোমাকে নিয়েই খুশি, তাই জন্য তোমাকে থেকে তোমাকেই হচ্ছে, আর তাই এখানে ইউ থেকে ইউই হচ্ছে, ইউ কিন্তু চেঞ্জ হয়নি এইখানে। এমনটাই কিন্তু সব জায়গায় ইউ থেকে ইউ হবে, সেটা কিন্তু অর্থ অনুযায়ী। নাম্বার 9, অমল সেড টু রিম্পি আই গেভ ইউ মাই পেন। অমল রিম্পিকে বলল আমি তোমাকে আমার কলমটা দিয়েছিলাম। এটা চেঞ্জ করলে আমরা কি করব? অমল টোল্ড রিম্পি দ্যাট হি হ্যাড গিভেন। গেভ আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে চেঞ্জ হয়ে কী হয়েছে? হ্যাড গিভেন, হ্যাড গিভেন, দ্যাট হি হ্যাড গিভেন হার। অমল কাকে বলছে? রিম্পিকে। তাহলে এখানে আইটাকে, কলমটাকে দিয়েছিল, অমল দিয়েছিল, আর তাই জন্য এখানে আই থেকে কি হয়েছে? আই থেকে হি হয়েছে। দেখো এখানে আই থেকে হি। আর কি চেঞ্জ হয়েছে? আই গেভ ইউ, আমি তোমাকে দিয়েছিলাম, তোমাকে দিয়েছিলাম, এখানে ইউ আছে, ইউ থেকে এখানে চেঞ্জ হয়ে কি হয়েছে? ইউ থেকে দেখো, ইউ থেকে চেঞ্জ হয়ে এখানে হার হয়েছে। অমল রিম্পিকে দিয়েছিল, তাহলে অমল টোল্ড রিম্পি দ্যাট, অমল রিম্পিকে বলেছিল যে হি হ্যাড গিভেন হার, সে তাকে দিয়েছিল, তাকে বলতে রিম্পিকে, আর রিম্পি মেয়ে, তাই জন্য এখানে হার হলো। হার হিজ পেন ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে তোমরা জানো চেঞ্জ হয়ে কি হয়? ইয়েস্টারডে থেকে হয় দ্য প্রিভিয়াস ডে, এটা সেখানে, এখানে সেটাই করা হলো। আমরা চেঞ্জ করলাম। এখন নাম্বার 10, ফাদার সেট অয়েল ফ্লোটস অন ওয়াটার। তেল জলের উপর ভাসে, এটা চিরন্তন সত্য, তেল সবসময় জলের উপর ভাসে, তাই কোনো চেঞ্জ হবে না। তাহলে আনসার কী হবে? ফাদার সেট দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার, নো চেঞ্জ। দ্য গার্ল সেট আই ডোন্ট লাইক সুইট। মেয়েটি বলেছিল আমি চা পছন্দ করি না। আনসার করলে কী হবে? দ্য গার্ল সেট দ্যাট শি ডিড নট লাইক সুইট। এটা সহজ ছিল। নাম্বার 12, মাই ফ্রেন্ড সেড টু মি ইউ ডিড নট হেল্প মি। আমার বন্ধু আমাকে বলেছিল তুমি আমাকে সাহায্য করোনি। দেখো এখানে চেঞ্জ করলে কি হবে? মাই ফ্রেন্ড টোল্ড মি, সেড টু থেকে টোল্ড হলো দ্যাট ইউ ডিড নট হেল্প মি। কোন টেন্স? এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ সেন্টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট থেকে চেঞ্জ হয়ে কী হয়? পাস্ট পারফেক্ট, আর তাই এখানে পাস্ট পারফেক্ট হলো দ্যাট আই হ্যাড নট হেল্পড হিম। এখানে দেখো ইউ থেকে কি হচ্ছে? ইউ থেকে এখানে হচ্ছে
ইউ থেকে এখানে হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বলল যে, তাহলে ইউটা কি? আমার ফ্রেন্ড আমাকে বলেছিল তুমি আমাকে সাহায্য করনি, তাহলে তুমিটা কে? তুমিটা হলো আমি, আর সেই জন্য এখানে কি হবে? ইউ থেকে আই হয়ে যাবে, বা আই হয়ে গেছে। আমার বন্ধু আমাকে বলেছিল যে আমি তাকে সাহায্য করিনি, আই হ্যাড নট হেল্পড তাকে। তাকে ইংলিশ হিম, এখানে কিন্তু হিম হয়ে গেল। হিম কিসের থেকে হলো? মি থেকে। মিটাকে, মিটা হলো মাই ফ্রেন্ড, আর মি থেকে এখানে হিম হয়ে গেল। আর ডিড নট হেল্প, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইটেড, ইনডিফিনাইট নেগেটিভ, তা থেকে হয়ে গেল কি? পাস্ট পারফেক্ট এর নেগেটিভ। এখন আমরা সবগুলোই শিখলাম। আশা করব তোমরা শিখতে পেরেছো এবং তোমরা প্র্যাকটিস করছো। প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই শিখতে পারবে না। তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, বারবার দেখবে যে তোমাদের এগুলো হচ্ছে কি না। আর এগুলোই কিন্তু যে অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি সেটা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করতে পারো। আর নিজেরা আরও কিছু কোশ্চেন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের কোশ্চেন, ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশনের কিছু উদাহরণ নিয়ে সেগুলোকে চেঞ্জ করো, চেঞ্জ করে দেখো বা কাউকে দেখাও, বা আমাকে হোয়াটসঅ্যাপে দিলে আমি দেখে দেবো, পাঠালে দেখে দেবো। এবার প্র্যাকটিস করো, নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখো যে তোমরা পারফেকশন আনতে পারবে শিওরলি। নাও থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।